আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা দেখব হচ্ছে তোমাদের রসায়ন তৃতীয় অধ্যায় পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ একটা পরমাণু তার শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে থাকে। উদাহরণ হিসেবে আমরা যদি দেখি, তোমার মনে করো যে হিলিয়াম একটা পরমাণু যার ইলেকট্রন হচ্ছে তোমার 4টি, তাহলে এর প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন যাবে কি যাবে না, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটা আমরা দেখব হচ্ছে আমাদের এই ইলেকট্রন বিন্যাসে ধারণা থেকে। তো এখানে প্রথম শক্তি স্তর এটা আমরা দেখতে পারি হচ্ছে তোমাদের একটা সাধারণ সূত্র হিসেবে ধরি যে এই সংখ্যাগুলোকে আমরা এন হিসেবে ধরবো। তো এন এর মান যদি তোমার অন হয় তাহলে এটা হবে হচ্ছে প্রথম শক্তি স্তর, আর এন এর মান যদি 2 হয় তাহলে এটা হবে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এন এর মান যদি 3 হয় তৃতীয় শক্তি স্তর, এন এর মান 4 হলে চতুর্থ শক্তি স্তর। এভাবে শক্তি স্তরগুলোকে আমরা কল্পনা করতে পারি এবং এই মানগুলোর জন্য যে এন এর মান তোমার যদি 1 হয় তাহলে আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে কে শক্তি স্তর হিসেবে নামকরণ করি, এবং এন এর মান 2 হলে এটা এল, এন এর মান 3 হলে এম, আর এন এর মান 4 হলে এন। এভাবে কে এল এম এন এভাবে আমরা নামকরণ করে থাকি। তাহলে আমরা বলতে পারি এইটা হচ্ছে আমাদের কে শক্তি স্তর, এটা এল, এটা তোমার এম, এরপরে এন, যতগুলো শক্তি স্তর থাকবে এটা পর্যায়ক্রমে ততগুলো নামকরণ হবে। আচ্ছা, তো প্রথম শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে এটা আমরা কিভাবে বুঝবো, এইটা বোঝার জন্য একটা সূত্র, সেটা হচ্ছে 2n², যেখানে n এর মানগুলো হচ্ছে যে ওখানে তোমার কোন শক্তি স্তর। যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে n এর মান হবে 1, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি যে 2 × 1², যেটা আমরা মান পাই হচ্ছে 2। অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে হচ্ছে 2টি। এখানে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে হচ্ছে 2টি। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, যদি দ্বিতীয় শক্তি স্তর হয় তাহলে এখানে n এর মান হবে 2, অর্থাৎ 2 × 2², যেটা আমরা লিখতে পারি 2 এর উপর স্কয়ার দিলে 4, 4 × 2 অর্থাৎ 8, যেটা আমাদের এল শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন। আচ্ছা, এভাবে যদি আমরা পরবর্তীটা নির্ণয় করি যে 2 × 3², যেটা হচ্ছে 3 র উপর স্কয়ার দিলে 9, আর 2 × 3 9 অর্থাৎ 18টি। আচ্ছা, এভাবে আমরা কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে এটা নির্ণয় করতে পারি। তাহলে যেহেতু হিলিয়ামের তোমার শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকে হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা যেহেতু 4, তাহলে শক্তি স্তরে ইলেকট্রন থাকে হলে 4টি। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টি থাকবে, আমরা জানি যে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করার ক্ষমতাই হচ্ছে 2টা। তাহলে প্রথম শক্তি স্তরে যদি আমরা 2টা ইলেকট্রন দেই, মনে করো ক্রস দিয়ে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। আচ্ছা, প্রথম শক্তি স্তরে যেহেতু 2টা ইলেকট্রন চলে গেছে, আর হিলিয়ামের আর অবশিষ্ট ইলেকট্রন আছে 2টা, যেটা পরবর্তীতে দ্বিতীয় শক্তি স্তরে চলে যাবে। তো এভাবে আমরা বসাতে পারি, আর এইভাবে আমরা যে কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারি এই সাধারণ একটা সূত্রের সাহায্যে। তো উদাহরণ হিসেবে আমরা আরো কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখব, আসো। আচ্ছা, আমরা যদি তোমাদের আরেকটা মৌল নেই, সেটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ এর তোমার শক্তি স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে 12টি। তাহলে আমরা তার শক্তি স্তরটা এভাবে ডায়াগ্রাম আঁকাতে পারি যে mg প্রথম শক্তি স্তর, এখানে যাবে কয়টি, যেহেতু 12টি আছে
তো প্রথম শক্তি স্তরে দুইটা চলে যাবে। আচ্ছা, প্রথম শক্তি স্তরে আমরা যদি দুইটা ইলেকট্রন দেই তোমার, তাহলে আমাদের এখান থেকে 12 মধ্যে থেকে 2 চলে গেলে আরো আমাদের 10টি ইলেকট্রন অবশিষ্ট থাকে। যেহেতু 10টি ইলেকট্রন অবশিষ্ট আছে, তাহলে এটা আমাদের যাবে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে। আচ্ছা, আমরা কি জানি যে দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে তোমার 8টি। তাহলে আমরা এখানে 8টি ইলেকট্রন যদি দেই, আচ্ছা এখানে আরো 8টি ইলেকট্রন যদি এখান থেকে চলে যায়, তাহলে আমাদের সর্বশেষ আরো 2টি ইলেকট্রন থাকে। কিন্তু যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাই হচ্ছে তোমার 8, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আর ইলেকট্রন নিবে না, এটা যাবে হচ্ছে তোমাদের তৃতীয় শক্তি স্তরে। তাহলে তৃতীয় শক্তি স্তরে আমাদের এই বাদ বাকি 2টা ইলেকট্রন অবস্থান করবে। আচ্ছা, এভাবে আমরা ম্যাগনেসিয়ামের তোমার ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। যেখানে ধরো তোমার ম্যাগনেসিয়াম প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে 8টা, এর পরের শক্তি স্তর অর্থাৎ এম শক্তি স্তরে থাকবে হচ্ছে তোমার 2টা। আচ্ছা, এরপরে আরো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা বুঝতে পারবো এর পার্থক্যটা। সেটা হচ্ছে তোমার ক্যালসিয়াম যদি নেই, ক্যালসিয়াম কয় নম্বর মৌল তোমরা জানো? ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বর মৌল, অর্থাৎ এর শক্তি স্তরে তোমার ইলেকট্রন থাকবে হচ্ছে সর্বোচ্চ 20টি। আচ্ছা, তাহলে এর যদি আমরা ডায়াগ্রাম আঁকাই, এখানে প্রথম শক্তি স্তর, যেখানে 20-এর মধ্যে থেকে 2টা ইলেকট্রন চলে যাবে, তাহলে প্রথম শক্তি স্তরে আমরা যদি 2টা ইলেকট্রন দেই, আচ্ছা তাহলে এখান থেকে 2টা যাওয়ার পর আমাদের থাকে আরো 18টি। এটা যাবে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে, যেহেতু আমাদের সর্বোচ্চ 8টা, তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন নিয়ে আসি। আচ্ছা, এখানে যেহেতু 8টা চলে গেছে, তাহলে আমরা পরবর্তী থাকে আরো 10টা ইলেকট্রন। এই 10টা ইলেকট্রন আমাদের তৃতীয় শক্তি স্তরটা যদি দেখি, তাহলে এখানে আমাদের তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। তাহলে কিন্তু আমরা দেখি যে তৃতীয় শক্তি স্তরে এখানে তোমার যেহেতু 10টা ইলেকট্রন অবশিষ্ট আছে, এই 10টা ইলেকট্রন না যে এখানেও তোমার 8টা ইলেকট্রন অবস্থান করে। আচ্ছা ভাই, এটা কেন? যে এখানে আমরা দেখলাম সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টাই আছে, এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 8টি আছে, কিন্তু তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18, কিন্তু এখানে তোমার ইলেকট্রন গেল হচ্ছে তোমার 8টি। তো 8টি যাওয়ার পরে যে বাকি 2টা ইলেকট্রন থাকে, এটা যায় হচ্ছে তোমার চতুর্থ শক্তি স্তরে। ওই 2টা ইলেকট্রন তোমাদের চতুর্থ শক্তি স্তরে অবস্থান করে। অর্থাৎ ক্যালসিয়ামে আমরা পাই প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে তোমার 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা না গিয়ে সেখানেও তোমার 8টা অবস্থান করে, আর চতুর্থ শক্তি স্তরে যায় হচ্ছে 2টা। অথচ এখানে হওয়ার কথা ছিল হচ্ছে তোমার, যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18, তাহলে এখানে হওয়ার কথা ছিল যে বাদ বাকি সবগুলো ইলেকট্রন এই শক্তি স্তরে যাওয়ার কথা ছিল, কিন্তু না যে এখানে 8টা যায় এবং পরবর্তী শক্তি স্তরে 2টা ইলেকট্রন যায়। এইটা আমরা দেখব হচ্ছে ইলেকট্রন বিন্যাসের। এখানে শুধু তোমার শক্তি স্তর না, এই শক্তি স্তরগুলো আরো কিছু উপশক্তি স্তরে বিভক্ত থাকে। এই উপশক্তি স্তরের বিভক্ত থাকার কারণে এই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হয়। আচ্ছা, এটা আমরা বুঝবো হচ্ছে তোমার উপশক্তি স্তর অর্থাৎ অরবিটালের ধারণা যখন আমরা পাবো তখন এটা বুঝতে পারবো। আচ্ছা,
তাহলে আমরা সামনের দিকে আগাই যে উপশক্তি স্তরটা কিভাবে আমরা বুঝবো। শক্তি স্তর অর্থাৎ তোমাদের শক্তি স্তরগুলো যে অনেকগুলো তোমার উপশক্তি স্তরে বিভক্ত, অর্থাৎ সেটাকে আমরা নাম করি হচ্ছে অরবিটাল। তো এই অরবিটালটা কি, এই ধারণাটা যখন আমাদের ক্লিয়ার হবে তখন আমরা বুঝতে পারবো যে ক্যালসিয়ামের ক্ষেত্রে তোমাদের ওই শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 10টা ইলেকট্রন না গিয়ে তোমাদের 8টা ইলেকট্রন কেন গেল। আচ্ছা, অরবিটালটা কি? অরবিটাল হচ্ছে পরমাণুর যে শক্তি স্তরটা আছে, ধরো হাইড্রোজেনের এটা হচ্ছে একটা প্রথম শক্তি স্তর। তো এই শক্তি স্তরে কোন জায়গায় ইলেকট্রনটা থাকার সম্ভাবনা বেশি, অর্থাৎ এখানে না এখানে না এখানে। তো ইলেকট্রন তো যেহেতু ঘুরতেছে, তো কোন শক্তি স্তরে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এইটাকে আমরা নামকরণ করি হচ্ছে অরবিটাল হিসেবে। তাহলে আমরা কি বলতে পারি যে পরমাণুর শক্তি স্তরে যে জায়গাটায় তোমার ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাই হচ্ছে আমাদের অরবিটাল। তো এই অরবিটাল গুলোকে আবার তোমাদের কিছু সূত্রের সাহায্যে প্রকাশ করা হয়। সেটা হচ্ছে আমরা জানি যদি প্রথম শক্তি স্তর হয় তাহলে n এর মানটা হয় হচ্ছে তোমাদের 1। আচ্ছা, এখন n এর মান যেহেতু 1 অর্থাৎ প্রথম শক্তি স্তর, এই শক্তি স্তর কয়টা উপশক্তি স্তরে বিভক্ত এইটা আমরা বুঝি হচ্ছে উপশক্তি স্তরগুলোকে আমরা এল দ্বারা প্রকাশ করব। তো এইটা হচ্ছে এল এর মান তোমাদের 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হয়। আচ্ছা, এই এলটা হচ্ছে তোমাদের অরবিটাল। আচ্ছা, তাহলে n এর মান যদি 1 হয় তাহলে আমরা অর্থাৎ প্রধান শক্তি স্তর অর্থাৎ প্রথম শক্তি স্তর, এই শক্তি স্তরে আমরা অরবিটাল কয়টা পাবো? দেখো n এর মান হচ্ছে 1, তো l এর মানটা হবে কি 0। তো l এর মান 0 থেকে শুরু করে মানে 0 সহ n-1 পর্যন্ত। তাহলে n এর মান যদি 1 বসাই তাহলে কি হয়ে যাচ্ছে, 1 কাটে যায় 0। তাহলে আমরা বলতে পারি যে প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে l এর মান শুধু 0 হয়ে থাকে। তো l এর মান যদি 0 হয় তাহলে আমরা ওইটাকে প্রকাশ করি হচ্ছে তোমাদের s দিয়ে, অর্থাৎ এইটা s অরবিটাল। মানে আমরা বলতে পারি যে প্রথম শক্তি স্তর এইটার শুধু একটা অরবিটাল আছে, সেটা হচ্ছে s অরবিটাল। আচ্ছা, এরপরে যদি আমরা দ্বিতীয় শক্তি স্তরের দিকে তাকাই, যে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে কি হয়? দ্বিতীয় শক্তি স্তর মানে কি, এখানে আমাদের n এর মান হবে হচ্ছে 2। আচ্ছা, n এর মান যদি 2 হয় তাহলে আমরা কি জানি যে l এর মান হচ্ছে 0 থেকে শুরু, অর্থাৎ এটা হবে হচ্ছে 0 থেকে শুরু। আর n এর মান যদি আমরা 2 এখানে বসাই তাহলে 2-1 অর্থাৎ এখানে আমরা পাবো হচ্ছে আরেকটা 1। আচ্ছা, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমরা অরবিটাল পাই হচ্ছে l এর মান 0 এবং 1। তো 0-র জন্য আমরা তো আগে থেকেই জানি যে 0-র জন্য এটা হবে হচ্ছে s অরবিটাল, আর 1-এর জন্য হয় হচ্ছে তোমাদের p অরবিটাল। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে দ্বিতীয় শক্তি স্তরে 2টা অরবিটাল থাকে, সেটা কি কি, তোমাদের s এবং p অরবিটাল। আচ্ছা, এভাবে তোমাদের তৃতীয় শক্তি স্তরে তোমাদের l এর মানটা হবে 0, 1 এবং 2, কারণ n এর মান তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে হয় হচ্ছে 3। তো 0 থেকে যেহেতু n-1 পর্যন্ত, তাহলে 0, 1, 2 এই পর্যন্ত, কারণ 3 থেকে এক ঘর কম হবে অর্থাৎ 2 পর্যন্ত। তো 2 পর্যন্ত যদি হয় তাহলে আমরা এখানে অরবিটালটা এভাবে নাম করতে পারি, s এর জন্য হচ্ছে 0-র জন্য s, তারপরে 1 এর জন্য p এবং
2 এর জন্য হচ্ছে ডি অরবিটাল। এভাবে তোমার এল এর মান যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে, অর্থাৎ এল এর মান 0 1 2 3 4 5 এভাবে যদি বাড়তে থাকে, তাহলে আমরা এগুলোকে তোমার অরবিটালগুলোকে এভাবে নামকরণ করতে পারি যে এস পি ডি এফ জি, এভাবে যত শক্তি স্তর, যত অরবিটাল বাড়তে থাকবে তত এভাবে নামকরণ করা হয়ে থাকে। তো এই অরবিটাল গুলোতে আবার তোমার মনে করো যে প্রথম শক্তি স্তরে যেহেতু একটা অরবিটাল অর্থাৎ এস অরবিটাল, এই অরবিটালে আবার কতগুলি ইলেকট্রন থাকবে এটাও আমাদের নির্ণয় করতে হবে। তো চলো ওইটা নির্ণয় করি। এস অরবিটাল, এখানে দেখো এস অরবিটাল যখন হয় তখন এল এর মান হয় 0। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 2 × 2l + 1, অর্থাৎ তোমার এল এর মান তোমার এস অরবিটাল যদি হয়, ধরো এস অরবিটালে কয়টা ইলেকট্রন সর্বোচ্চ অবস্থান করবে এটা আমরা নির্ণয় করব হচ্ছে এই সূত্রের সাহায্যে। আচ্ছা, যদি এস হয় তাহলে কি হচ্ছে এল এর মান? এল এর মান হচ্ছে 0। তো আমরা তাহলে এর সাথে নির্ণয় করতে পারি 2 × 0 + 1, অর্থাৎ 2 দিয়ে 0 কে গুণ করলে 0, এর সাথে 1 যোগ করলে 0ই থাকে। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে 1। তাহলে আমরা 2 × 1 অর্থাৎ 2। এখানে আমরা বলতে পারি যে এস অরবিটালে তোমার সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি। এভাবে তোমার পি অরবিটালের ক্ষেত্রে কি হবে? পি অরবিটাল যদি হয় তাহলে এই সূত্রে এল এর মানটা হবে হচ্ছে 1। এল এর মান যদি 1 হয় তাহলে 2 × এল এর মান 1 + 1, অর্থাৎ 2 × 2 × 2 আর 1 3 6, অর্থাৎ পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে হচ্ছে তোমার 6টি। এরপর ডি অরবিটাল যদি আমরা দেখি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2 × আচ্ছা এল এর মান ডির জন্য হচ্ছে 2, তাহলে 2 + 1, অর্থাৎ 2 × 2 = 4 আর 1 5, 5 × 2 হচ্ছে তোমার 10। এখানে ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 10টি। এভাবে এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 14টি। এভাবে আমরা কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকে এটা নির্ণয় করতে পারি। তো এর সাহায্যে আমরা যদি কোনো তোমার পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমরা ওই যে ক্যালসিয়ামের ক্ষেত্রে যে সমস্যায় পড়েছিলাম ওইটা আমরা বুঝতে পারবো। তো তাহলে চলো ইলেকট্রন বিন্যাসগুলো অরবিটালের সাহায্যে করে দেখা যাক। তো উদাহরণ হিসেবে আমরা আগের মতো একটা তোমার মৌল নেই, ধরো তোমার লিথিয়াম। তো লিথিয়ামের তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ এর তোমার শক্তি স্তরগুলোতে 3টা ইলেকট্রন থাকবে। তাহলে ওই সূত্রের সাহায্যে আমরা যদি দেখি যে প্রথম শক্তি স্তর অর্থাৎ এন এর মান হচ্ছে 1, তো ওই শক্তি স্তরে অরবিটাল কি ছিল আমাদের মনে আছে যে এন এর মান যখন 1 হয় তখন এল এর মান হয় হচ্ছে 0, অর্থাৎ এল এর মান 0 এর জন্য আমরা একটা অরবিটাল পাই, সেটা হচ্ছে এস। তাহলে এন এর মান যদি 1 হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে থাকবে 1s, যেখানে আমরা দেখেছিলাম যে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে হচ্ছে 2টা। তাহলে যেহেতু লিথিয়ামে আছে হচ্ছে তোমার 3টা ইলেকট্রন, তাহলে এটা প্রথম অরবিটালে যাবে হচ্ছে 2টা ইলেকট্রন। আচ্ছা, যেহেতু আরো একটা ইলেকট্রন অবশিষ্ট আছে, আমরা পরবর্তী শক্তি স্তর অর্থাৎ তোমার লিথিয়ামের ক্ষেত্রে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন চলে গেছে, যেখানে ইলেকট্রনগুলো গেছে হচ্ছে অরবিটালে। আমরা যেহেতু অরবিটালের সাহায্যে ইলেকট্রন বিন্যাস করছি, তো এবার দেখব হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এখানে দ্বিতীয় শক্তি স্তর মানে এন এর মান হচ্ছে 2, তাহলে আমরা এন এর মান 2 এর জন্য এল এর মান কি পাইছিলাম? এল এর মান পাইছিলাম হচ্ছে 0 এবং 1। এল এর মান 0 আর 1 হওয়ার কারণে এখানে আমরা অরবিটাল পাইছিলাম 2টা, একটা হলে এস আর একটা হলে পি। অর্থাৎ তোমার দ্বিতীয় শক্তি স্তর
যদি হয় তাহলে n এর মান হচ্ছে 2। তো দ্বিতীয় শক্তি স্তরে অরবিটাল থাকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। এখন আমরা দেখছিলাম কি যে 2s অর্থাৎ s অরবিটালে তোমার ইলেকট্রন থাকে সর্বোচ্চ হলে দুইটা, তাহলে লিথিয়ামের তিনটা ইলেকট্রনের মধ্যে দুইটা ইলেকট্রন এখানে চলে যাওয়ার ফলে অবশিষ্ট ইলেকট্রন থাকে হলে একটা, তাহলে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2, কিন্তু একটা থাকার কারণে এ শুধু একটাই নিবে, তাহলে আমাদের আর 2p অরবিটালটা এখানে প্রয়োজন হচ্ছে না। এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা এভাবে করতে পারি যে 1s2 2s on, অর্থাৎ এই দুইটা শক্তি স্তরের এই দুইটা অরবিটালেই এই ইলেকট্রন সম্পূর্ণ নিয়ে ফেলবে। তো বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি। তোমাদের ধরো সোডিয়ামের ইলেকট্রন কত থাকে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের 11, অর্থাৎ এর শক্তি স্তরে সর্বমোট 11টি ইলেকট্রন থাকে। তাহলে আমরা যদি এভাবে ইলেকট্রন বিন্যাস করি যে প্রথম শক্তি স্তর, এখানে একটা অরবিটাল থাকে সেটা হচ্ছে 1s, যার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে দুইটা, তাহলে এখান থেকে যদি আমাদের দুইটা ইলেকট্রন চলে যায়, ইলেকট্রন থাকে হচ্ছে আর 9টা, তাহলে এটা যাবে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর আমার আছে হচ্ছে 2s আর 2p। তো 2s এ কয়টা যায়? 2s এ যায় হচ্ছে দুইটা সর্বোচ্চ ইলেকট্রন, কিন্তু এখানে যে দুইটা চলে গেছে তাহলে আমাদের ইলেকট্রন থাকে আরো 7টা, তাহলে 2p তে যাবে অবশ্যই। এখন 2p এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা এখানে দেখেছিলাম যে s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 আর p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 6টি। তাহলে এখানে ইলেকট্রন যেহেতু আছে 7টি, এখান থেকে এখানে 6টি চলে গেল, তাহলে আমাদের বাদ বাকি আরো একটা ইলেকট্রন অবশিষ্ট থাকে। যেহেতু একটা ইলেকট্রন অবশিষ্ট আছে, কিন্তু দ্বিতীয় শক্তি স্তরের অরবিটাল হচ্ছে শুধু দুইটা, s এবং p, এই জন্যে এটা আর ধারণ না করার ফলে এটা পরবর্তী শক্তি স্তর অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে যাবে। তো তৃতীয় শক্তি স্তর যদি হয় অর্থাৎ n এর মান হবে হচ্ছে 3, তাহলে আমরা l এর মান কি পাই? l এর মান পাই 0 1 2, অর্থাৎ s p d অরবিটাল। তো s অরবিটালে তোমাদের ইলেকট্রন যাবে দুইটা সর্বোচ্চ, p অরবিটালে যাবে 6টা আর d অরবিটালে যাবে হচ্ছে আমাদের 10টা ইলেকট্রন। কিন্তু এখানে আমাদের ইলেকট্রন আছে শুধু একটা, তাহলে আমরা একটা অরবিটাল নিতে পারবো যেখানে একটা ইলেকট্রন যাবে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটা, দ্বিতীয় শক্তি স্তর এটা ফুল হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, যেখানে দুইটা অরবিটাল, একটা হলো s একটা হলো p, এই শক্তি স্তরে ইলেকট্রন যাবে 8টা। আর তৃতীয় শক্তি স্তর এখানে শুধু একটা ইলেকট্রন অবশিষ্ট আছে যেটা এখানে যাবে। তো আমাদের ওই যে আমরা কে এল এম এন এর সাহায্যে যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করছিলাম, ওখানে আমাদের একটা সমস্যায় পড়ছিলাম, ওইটা সমাধান করব এই অরবিটালের সাহায্যে। তো চলো যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করা যাক। তো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব যে ক্যালসিয়ামে তোমার পারমাণবিক সংখ্যা যেহেতু 20, ইলেকট্রন থাকবে অবশ্যই 20টি, তাহলে প্রথম শক্তি স্তর 1s এ যাবে 2টি, দ্বিতীয় শক্তি স্তর 2s আর 2p তে যেহেতু বিভক্ত, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন যাবে হচ্ছে তোমার p অরবিটালে 6টি, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 2টা অরবিটাল, প্রথম অরবিটালে 2টি এবং p অরবিটালে যাবে 6টি, মোট 8টি। তাহলে আমাদের ইলেকট্রন চলে গেল হচ্ছে 10টি, আরো বাদ বাকি আমাদের 10টা ইলেকট্রন অবশিষ্ট আছে। এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে 3s 3p 3d আছে, কারণ আমরা দেখছি যে n এর মান যখন 3 হয় তখন l এর মান 0 1 এবং 2 অর্থাৎ sp d অরবিটাল হয়। তো sp d অরবিটাল অর্থাৎ 2 6 এবং 10টা ইলেকট্রন এখানে, তাহলে 10টা ইলেকট্রন যেহেতু আমাদের অবশিষ্ট আছে, এই শক্তি স্তরে যাবে 2টা, আরো থাকে 8টা। এই শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার হচ্ছে যেহেতু 6টা, তাহলে এখান থেকে আমাদের 6টা চলে যাবে, অর্থাৎ এখানে 6টা।
আর বাদ বাকি দুইটা ইলেকট্রন থাকে, এই দুইটা ইলেকট্রন নিয়ে আমাদের সমস্যা। সেটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী ইলেকট্রনটা 3D তে যাওয়া উচিত। সেটা হচ্ছে এই দুইটা ইলেকট্রন আমাদের এই 3D অরবিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে 3D অরবিটালের পরেই আছে আমাদের 4s অরবিটাল। তো অর্থাৎ তোমার তৃতীয় শক্তি স্তর এটা তিনটা উপশক্তি স্তরে বিভক্ত। এখানে যখন ইলেকট্রন সম্পূর্ণ হয়ে যায় তখন চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করার কথা, কিন্তু আমরা দেখি যে এখানে তৃতীয় শক্তি স্তরের যে তৃতীয় অরবিটালটা আছে 3D, এইটাতে এই দুই ইলেকট্রন না যেয়ে এই দুইটা ইলেকট্রন 4s এ অবস্থান করে। তো 4s এ তোমার এই দুইটা ইলেকট্রন অবস্থান করার অবশ্যই কারণ আছে। সেটা হচ্ছে যদি আমরা এখানে দেখি যে 3D এবং 4s এই দুইটা অরবিটালের ক্ষেত্রে কি হয়, এখানে দেখো 3D অর্থাৎ এখানে কি হয়, এখানে n এর মান হচ্ছে তোমার 3 আর d অর্থাৎ d যখন হয় তখন l এর মানটা কি হয়, l এর মানটা হয় হচ্ছে 2। অর্থাৎ আমরা বলতে পারি এখানে n এর মান হচ্ছে 3 আর l এর মানটা হচ্ছে তোমার 2। তো এই শক্তি স্তরের অর্থাৎ এই অরবিটালের অবশ্যই একটা শক্তি আছে, সেটা হচ্ছে কি যে 3D অরবিটালের শক্তিটা কিরকম এইটা আমরা নির্ণয় করি হচ্ছে n প্লাস l এই সূত্রের সাহায্যে, যেখানে n হচ্ছে তোমাদের শক্তি স্তর সংখ্যা এবং l হচ্ছে অরবিটাল সংখ্যা। তো যদি 3D হয় তাহলে এর ক্ষেত্রে আমরা n প্লাস l অর্থাৎ এই শক্তি স্তরটা এর এই অরবিটালটা এর শক্তিটা কিরকম এটা আমরা পরিমাপ করি যদি, তাহলে n এর মান এখানে আমরা পাচ্ছি 3 আর l এর মানটা পাচ্ছি হচ্ছে d এর জন্য 2, অর্থাৎ এই দুইটা যোগ করলে হয় হচ্ছে 5। আর 4s এর ক্ষেত্রে কি হয়, 4s এর ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে n এর মানটা হচ্ছে তোমার 4 আর s এর মানটা হচ্ছে l এর জন্য 0। তাহলে আমরা এই n প্লাস l এই সূত্রের সাহায্যে এটা বলতে পারি যে 4 প্লাস 0 অর্থাৎ 4। এখানে দেখো 3D অরবিটালের শক্তি হচ্ছে 5 আর 4s এর শক্তি হচ্ছে 4। তাহলে শক্তিটা কার বেশি, অবশ্যই এখানে 4s এর শক্তি কম আর 3D এর শক্তি হচ্ছে বেশি। এখন দেখো তোমাদের এই স্কুলটা কিংবা তোমার বাসাটা যদি 4 তলা 5 তলা হয় তাহলে তুমি কি করবে, অবশ্যই সর্বপ্রথম তোমাকে প্রথম তলায় যেতে হবে, তারপরে দ্বিতীয় তলা, তারপরে তৃতীয় তলা। তো প্রথম তলায় যদি মানুষ ফিল আপ হয়ে যায় আমরা কি করব, ওই বাকি মানুষগুলোকে দ্বিতীয় তলায় তুলব। কিন্তু যেহেতু শক্তির দিক দিয়ে এই শক্তি স্তর অর্থাৎ এই তলা এটা হচ্ছে নিচের তলা আর এইটা হচ্ছে শক্তির দিক দিয়ে যেহেতু বেশি তাহলে এটা উপরের তলা, তাহলে ইলেকট্রন কই আগে যাবে, অবশ্যই যেখানে শক্তি কম সেই জায়গায় ইলেকট্রন আগে প্রবেশ করবে আর যার শক্তি বেশি সেখানে ইলেকট্রনটা পরে প্রবেশ করবে। তো এই কারণে আমাদের এই ক্যালসিয়ামের যে বাদবাকি দুইটা ইলেকট্রন এইটা 3D তে না গিয়ে আমাদের 4s এ অবস্থান করবে। তো 3D তে যদি ইলেকট্রন না যায় তাহলে তৃতীয় শক্তি স্তর এখানে মোট ইলেকট্রন হচ্ছে 6 আর 2 8টা আর 4s অর্থাৎ চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 2টা, যেটা আমরা তোমার কিছুক্ষণ আগে দেখেছিলাম যে k শেলে 2টা, l শেলে তোমার 8টা, m শেলে 8টা আর n শেলে যায় হচ্ছে 2টা। আমরা তো দেখছিলাম যে m শেলের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18, যাওয়ার কথা ছিল 18 কিন্তু না যাওয়ার কারণ হচ্ছে আমাদের সর্বনিম্ন যে শক্তি স্তর সেই শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে আর এই কারণে 4s এ ইলেকট্রন যাওয়ায় এইটা m শেলে সর্বোচ্চ ইলেকট্রন যাবে 8টা আর বাকি যে 2টা সেটা এখানে n শেলে অবস্থান করবে। এইটা ছিল আমাদের এই নিয়মটা। তো তাহলে আমরা অরবিটালের সাহায্যে এটা সহজেই বুঝতে পারি যে কোন শক্তি স্তরে অর্থাৎ কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে এবং কিভাবে অবস্থান করবে। আচ্ছা,
শক্তি স্তরের এই তোমার অরবিটালের শক্তিগুলো আমরা তাহলে কিভাবে মাপবো? n প্লাস এল, এই সূত্রের সাহায্যে। তো এই সূত্রের সাহায্যে আমাদের শক্তি স্তরটার শক্তি অর্থাৎ অরবিটালের শক্তি মাপার ক্ষেত্রে আবার কিছু সমস্যা হয়। সেটা হচ্ছে দেখো যে 4s এইটার শক্তি কত? অবশ্যই n এর মান হচ্ছে তোমার 4 আর s এর জন্য ওর মান হচ্ছে 0 অর্থাৎ 4। আর 3d এর ক্ষেত্রে কি হয়? 3d এর ক্ষেত্রে তোমার 3 প্লাস d এর মান হচ্ছে 2 অর্থাৎ এটা হয় হচ্ছে 5। কিন্তু এটাতে সমস্যা হয় না, সমস্যা হচ্ছে তোমার যদি আমরা 4s এর পরে হচ্ছে তোমার l এর মান 3 এর জন্য আমরা পাই হচ্ছে f অরবিটাল। তো যদি আমরা দেখি 4s এর পরে হচ্ছে 4p, তো 4p তে কি হয়? 4p তে n এর মান হচ্ছে তোমার 4 আর p এর জন্য আমরা l এর মান পাই হচ্ছে 1 অর্থাৎ এখানে 4p এর শক্তির ক্রম হচ্ছে 5, কিন্তু এর আগের যে শক্তি স্তর 3d এর ক্ষেত্রেও 5 হয়। তাহলে ইলেকট্রনরা 4p তে আগে যাবে নাকি 3d তে আগে যাবে? যেহেতু দুইটার শক্তির ক্রম অর্থাৎ এই দুইটার সমশক্তি সম্পন্ন ইলেকট্রন ধারণ করে, অর্থাৎ 3d তেও 5 5p তেও 5 হয়, তাহলে আমরা কোন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করাবো? এটা একটা আমাদের সমস্যা হয়। তো সমস্যার সমাধান হচ্ছে কি, যে এখানে দেখো n এর মান 3d এর জন্য হয় হচ্ছে 3 আর 4p তে n এর মানটা হয় হচ্ছে 4, তাহলে অবশ্যই n এর মান 3 এটা ছোট আর n এর মান 4 এটা অবশ্যই বড়। তো নিয়ম অনুযায়ী যে প্রথম তলায় আগে মানুষ প্রবেশ করবে, দ্বিতীয় তলায় পরে। তো এভাবে আমরা বলতে পারি যে এই 4 ইলেকট্রন যাওয়ার আগে অবশ্যই n এর মান যেখানে 3 অর্থাৎ মানটা কম, সেখানে অবশ্যই ইলেকট্রন আগে প্রবেশ করবে। যখন আমরা দেখব যে দুইটা অরবিটালের তোমার শক্তির ইয়াটা এই সূত্রের সাহায্যে নির্ণয় করার পরে যদি সমান হয়, তাহলে n এর মান আমার যার কম হবে অর্থাৎ 3d তে আমার n এর মানটা কম, তাহলে ইলেকট্রনটা অবশ্যই 3d তে প্রবেশ করবে 4p তে যাওয়ার আগে। এটা হচ্ছে যখন শক্তি স্তরের ক্ষেত্রে শক্তির পরিমাপটা সমান হবে তখন। আর যদি সমান না হয়, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করে ওই যেই শক্তি স্তরের ক্রমটা শক্তির কম সেই শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করাবো। তো এভাবে আমরা প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে পারি। আচ্ছা, এই ছিল আমাদের পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস।